লোকটাকে আজকাল প্রায় চোখে পড়ে নন্দার, বিশেষত মর্নিং স্কুল থেকে ফিরে কাঁচা জামা কাপড় বারান্দায় মেলার সময় ব্যস্ত সমস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে তাকাতেই হেঁটে যায় সে। কি যেন খুঁজছে। উলোঝুলো চুল, সাদা দাড়ি গোফে, মুখ প্রায় ঢাকা, শিরিঙ্গে লম্বা, রোদে পোড়া তামাটে গায়ের রং, ঢলঢলে প্যান্ট আর ছেঁড়া শার্ট গায়ে। বয়স হয়তো 70 ছুঁয়েছে। আপন মনে কী সব বিড়বিড় করে, বোঝাই যায় মাথার গণ্ডগোল। নন্দা একদিন শুনতে পেল পাড়ার পুরনো ধোপা দীননাথ তাকে ডেকে নিচু গলায় বলছে, পাগলা, আবার তুই ভাবের ছেলেমেয়ের খুঁজতে এলি? ফের পেঁদানি খাবি, মনে আছে? লোকটা গ্রাহ্যও করল না, কিন্তু নন্দা স্পষ্ট দেখতে পেল দীননাথ চোখ টিপে তাদের বাড়ির দিকেই ইশারা করে দেখাচ্ছে। সেদিন প্রতীক ফিরলে রাতে খেতে বসে নন্দা বলল, এই ওম পাগলা কে গো? সে অবাক, জিজ্ঞেস করে, তুমি কোত্থেকে জানলে? নন্দা ঘটনাটা বলতেই প্রতীক রেগে আগুন হয়ে উঠল। এখনও এতটা দূর অবধি হেঁটে হেঁটে চলে আসে হারামিটা। সেবার কোষে ঠেঙিয়েছিলাম আমি রতন পবন মিলে, ভুলে গেছে নাকি? সে কি, কেন? অবাক হয় নন্দা। বেটা শয়তানের ধাঁড়ি, তারপর থেকে আর আসতো না। বুঝতে পেরেছি এবার আরও কড়া ডোজের ওষুধ দরকার। কোনোদিন নামই তো শুনিনি। বউয়ের অবাক হওয়া সুন্দর মুখখানার দিকে তাকিয়ে প্রতীকের উত্তেজনার পাড়া ততক্ষণে নেমে গিয়েছিল। রহস্যময় ভঙ্গিতে বলল, সবে তো 2 মাস বিয়ে হয়ে এলে, এর মধ্যেই সমস্ত শুনে ফেলবে নাকি? তারপর মুচকি হেসে গলা নামালো, ও আমার হলেও হতে পারতো মেশো। মাসিমণির নাম ধরে চিৎকার করতে করতে ঘুরে বেড়াতো পাড়া জুড়ে, তাই পিটুনি দেওয়া হয়েছিল। আচমকা এমন গসিপের ঝটকানিতে নন্দা মুখে পোড়ার রুটির টুকরো চেবাতে ভুলে গেল। রুদ্ধশ্বাসে বলে উঠল, মাসিমণির নাম ধরে? মানে? যা। প্রতীক হাসল, যা আবার কি, এককালের ঘোরতর ইন্টুমেন্টু। মাসিমণি হলেন আভা, প্রতীকের মায়ের একমাত্র বোন। এই বিল্ডিংয়েরই একতলার ফ্ল্যাটে থাকেন। আসলে জমিটা প্রতীকের দাদামশাইয়ের, পরে পুরনো কাঠামো ভেঙে 4 তলা ফ্ল্যাট বাড়ি বানানো হয়েছে। প্রতীকের মায়েরা 2টি বোন, দুজনের সমান ভাগের টাকা আর একটি করে ফ্ল্যাট পেয়েছিলেন। অন্য সব ফ্ল্যাটে বাইরের লোক। দৈনিক খবরের কাগজের ম্যাট্রিমোনিয়ালে প্রথামাফিক সম্বন্ধ দেখে শুনে নন্দা আর প্রতীকের বিয়ে। ঝাড়া হাত পা, সরকারি চাকুরে প্রতীক। বয়সে বছর 10-এর তফাৎ থাকলেও নন্দার বাবা মা পাত্রের খোঁজ খবর নিয়ে খুশি। তবে বাড়ির নিচের তলায় বিধবা নিঃসন্তান মাসির থাকা নিয়ে গোড়ায় একটু মন খচখচানি ছিল সকলের। হয়তো উপর পড়া হয়ে সব ব্যাপারে খবরদারি করতে আসবেন। তবে এই কদিনেই নন্দা বুঝে গেছে প্রতীককে ভালোবাসলেও আভা স্বভাবে নির্বিরোধী মানুষ। ভালো মন্দ কিছু রাঁধল তো উপরে দিয়ে গেল, এটুকুই। কখনো তাদের ফিরতে বেশি রাত হলে শুকনো মুখে জেগে বসে থাকে, মায়া হয় দেখলে। নন্দাই বরং এখন তাদের বন্ধুবান্ধবদের আড্ডার দেরি হলে মাসিমণিকে তাড়াতাড়ি ফোন লাগায়, দুশ্চিন্তা করতে বারণ করে। মাসিমণির বয়স 60 পেরিয়েছে, ছেলেপুলে নেই, কম বয়সে বিধবা, হরেক রোগ ভোগে ফ্যাকাশে চেহারা, নিতান্তই নিরীহ নির্জীব। তা এমন মানুষ কখনো ঘোরতর ইন্টুমিন্টুতে জড়িয়ে পড়েছিল? সত্যি এও হয়। মাসিমণিকে এইরকম দেখছো, কম বয়সে ঢলঢলে সুন্দরীটি ছিল, বলে প্রতীক। নন্দা নিজের শ্বশুর শাশুড়িকে দেখেনি। এ বাড়ি ভেঙে ফ্ল্যাট হওয়ার কয়েক বছরের মধ্যেই মারা গেছেন তাঁরা পরস্পর। প্রতীক বাবা মায়ের বেশি বয়সের সন্তান, মায়ের ছেলেপুলে হওয়ার সময় পেরিয়ে যায় আর কি। শেষে দেওঘরে বাবা বৈদ্যনাথের দৌড় ধরে বুঝি জন্মালো সে। প্রতীকের বাবা রেলের চাকরি করতেন শিমুলতলায়। তার খুব ছেলেবেলাতেই তারা ওখানকার পাট চুকিয়ে চলে আসেন। সেখানকার স্মৃতি বলতে কিছুই নেই প্রতীকের। প্রতীকের মা 18 বছরের বড় ছিলেন বোনের চেয়ে। দিদিমা মারা যাওয়ার সময় মাসিমণি সবে 5। বুড়ো বাবা আর ছেলে মানুষ বোনের ঝামেলা সামলাতে প্রতীকের মাকে যখন তখন বাপের বাড়িতে ছুটে আসতে হতো। মাসিমণির কাছে দিদিই ছিল প্রায় মায়ের মতো। নিজের ভয়ঙ্কর নীতিবাগীশ মায়ের শিক্ষাগুণে কোনো রকম রংচঙে ঘটনা ঘটার সুযোগই হয়নি প্রতীকের জীবনে। ছেলের ধাড়ি বয়স পর্যন্ত রুটি বেলন, ছড়ি, স্কেলের সদ্ব্যবহার করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করতেন না। অতএব রোম্যান্সের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই গুঁড়িয়ে চুরমার।
বরং মাসিমণি ঝাঁপিয়ে পড়ে আটকাতে গেছে কতবার। মা ঝটকা মেরে বোনকে সরিয়ে দিত। আর একটা কথা বলবি না, মেরে তোরও মুখ ভেঙে দেবো, লজ্জা করে না? মাসিমণি তখন ফোঁপাতে ফোঁপাতে বলতো, তাই কর, আমাকে মেরে শেষ করে ফেল, সব জ্বালা জুড়ুক। মা ওসব ছেঁদো সেন্টিমেন্টে কান দেওয়ার পাত্রই ছিল না। শাসনের পরে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বলতো, আগে বড় হও, রোজগারপাতি করো, বউ নিয়ে এসো, তারপর তাকে নিয়ে যা খুশি করো, তখন আমি কথাটিও কইতে আসবো না। আমার জীবন একখানা খোলা খাতা, বুঝলে। কিচ্ছা কেলেঙ্কারিতে আঁচড়টুকু পড়ার সুযোগ ছিল না। বরাবর মেয়েদের থেকে 7 হাত দূরে থেকেছি। প্রতীক মজা করে বউকে বলল, তা এতদিনে এক সুন্দরীকে আপন করে পেয়েছে সে। নিজের কচি বউটির মধ্যেই দুনিয়া দেখে এখন। রাত্রিকালীন রূপচর্চা চটপট সারা। হাত কাটা নাইটি গলিয়ে বিছানায় চলে এলো নন্দা। প্রতীকের ততক্ষণে মেজাজ ফুরফুরে। নাইটির ফাঁসে হাত দিতেই নন্দা ঠেলে চড়ালো, আগে অমু পাগলার গল্প বলো। অগত্যা প্রতীক বলে চলে, গল্প আর কি, বড় লোকের বখাটে ছেলে। তখন লেডি কিলার টাইপের চেহারা, মেয়ে পটানোয় ওস্তাদ। ওদের বাড়ি ছিল সেই পল্টন ব্রিজ পেরিয়ে। কলেজ যাওয়ার পথে মাসিমণিকে দেখেছিল নিশ্চয়ই, সুযোগ বুঝে ফলো করতো। ওই চেহারা দেখে আর বকুনি শুনে মাসিমণি কুপোকাত। বলতো নাকি প্রাণ গেলেও অন্য কাউকে বিয়ে করবে না। বাবা, এত রোমান্টিক! খিলখিল করে কিশোরী ভঙ্গিতে হেসে উঠল মহামায়া বালিকা বিদ্যালয়ের অঙ্ক দিদিমণি নন্দা। আমার দাদুর ততদিনে বেশ বয়স হয়ে গেছে, রুগ্ন মেয়েকে সামলে রাখার ক্ষমতা নেই। মাসিমণি আচ্ছাসে প্রেম চালাতো। মা শিমুলতলা থেকে এসে নাকি বকাবকি করতো, বোঝাতো যে চারদিকে বড়ই বদনাম এ ছেলের। কিন্তু মাসিমণি তখন মরিয়া। আরে বাস, নাটক যে একেবারে জমে কুলফি। তারপর? উত্তেজনায় উঠে বসল নন্দা। তারপরেই ক্লাইম্যাক্স। হঠাৎ একদিন অমলে সুধাও। মানে? নন্দার দু চোখ ঠেলে বেরিয়ে আসছে। শোনা গেল তার বাপ তাকে কবে যেন ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে চুপচাপ। সে খবর পাওয়ার পর লজ্জায় দুঃখেই বোধহয় দাদামশাই হার্ট অ্যাটাক করে মারা গেলেন। মাসিমণি তখন প্রায় উন্মাদ, নাওয়া খাওয়া বন্ধ, সারা দিন একটানা কেঁদেই যেত। একদিন গলায় দড়ি দিতে পর্যন্ত গিয়েছিল। মা অনেক কষ্টে সামলে রেখেছিল বোনকে। এদিকে আবার জানা গেল বিয়ের অত বছর পর মা তখন সদ্য প্রেগন্যান্ট। তার সে অবস্থায় মায়ের কে যত্ন করে তার ঠিক নেই, মাই উল্টে বোনকে নিয়ে জেরবার। বাবারও প্রচুর সাপোর্ট ছিল। মাসিমণিকে একলা এখানে রাখার প্রশ্নই নেই। ওরা তাকে নিয়ে চলে গেলেন শিমুলতলায়। নতুন জায়গা, অন্য পরিবেশ। মাসিমণি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল। তারপর তো নতুন বউকে গোষ্ঠীর ইতিহাস শোনাতে শোনাতে ক্লান্ত হয়ে গিয়েছিল প্রতীক। এমন তারা ঝিমঝিমে নিশুত রাত কি মা মাসির আখ্যান বলার সময়? মাঝপথে অধৈর্য হয়ে উঠল সে। এই ছাড়ো তো, এবার যত পুরনো কাসন্দি ঘাঁটা। ওই বদমাস অমুটা পাগল হয়ে গেল কি করে? আরে বাবা, সিফিলিস সিফিলিস, তাতেই মাথার গন্ডগোল। ব্যারিস্টারি পড়তে গিয়ে লাল লাল বিদেশি মেয়ের সঙ্গে লীলা খেলার ফল। টাকা পয়সা খরচ করে ফিরিয়ে আনতে হয়েছিল শেষকালে। নন্দা অন্যমনস্ক। প্রতীক মাঝখানে একবার বিরক্ত হয়ে বলে উঠল, হলোটা কি? ওই অমু পাগলা এখনও চক্কর কাটছে মগজে। খুব কাছ থেকে নন্দা আরও একবার দেখতে পেল যে প্রতীক এক দৃষ্টে চেয়ে থাকলে বোঝা যায় ও খুব সামান্য টেঁড়া, যাকে বলে লক্ষ্মী টেঁড়া। প্রতীককে বললে কিন্তু কিছুতেই মানবে না। হেসে ফেলল সে। প্রতীকের থুতনির মাঝখানের খাঁজে আঙুল ঠেকিয়ে নেড়ে দিল। কোথায় যেন পড়েছিল থুতনিতে খাঁজ থাকা মানুষদের ব্যক্তিত্ব নাকি জোরালো হয়। তা অমন জাঁদরেল মায়ের চাপে প্রতীকের সেসব উবে গেছে বোধ হয়। পরদিন স্কুলে বেরোনোর আগে একতলার ফ্ল্যাটের দরজায় রোজকার মতো টোকা দিল নন্দা। বলে গেল, আসছি গো মাসিমণি। আসা যাওয়ার পথে এই সৌজন্যটুকু করেই থাকে সে। ক্লাসে ঢুকে কিন্তু মেজাজ বিগড়ল। নন্দার ব্যক্তিগত অভিমত, প্রাথমিক স্তরের অঙ্ক সামান্য যুক্তিবোধ আর একটুখানি মনোযোগ ছাড়া কিছুই দাবি করে না। আর মেয়েগুলো হয়েছে ফাঁকিবাজের চূড়ান্ত। খাতার পর খাতার পাতায় রাশি রাশি ভুল উত্তর লাল কালিতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটেই চলল সে। তারই মধ্যে টিফিন টাইমে মাসিমণির কথা ভেবে মনটা খারাপ লাগছিল। প্রতীক জন্মানোর পর তাকে নাড়াচাড়া করতে করতেই বোধহয় ক্রমশ স্বাভাবিকতায় ফিরেছিলেন মাসিমণি। অনেক বুঝিয়ে বিয়ে দেওয়া হয়েছিল তারপর, কিন্তু ভাগ্যটাই খারাপ। ফুসফুসের ক্যান্সারে 2 বছরের মধ্যে সে বর শেষ। বাপের বাড়িতে ফিরতে হলো।
তখনই নাকি প্রতীকের মা বাবাও শিমুলতলার পাঠ বরাবরের মতো চুকিয়ে এখানে চলে এসেছিলেন। ওই অমুপাগলার পরিচ্ছেদটা ছাড়া আর সবই আগে বলেছে প্রতীক। আজ স্কুল থেকে ফেরার সময় নন্দা দেখল উল্টো দিক থেকে অমুপাগলা আসছে। একই রকম উদ্ভ্রান্ত ভাবভঙ্গি, তফাতের মধ্যে আজ গোঁফদারি কামানো। বাড়ির লোকে কামিয়ে দিয়েছে বোধহয়। ওই শয়তানটাকেও দেখাশোনা করার লোক আছে তার মানে। যেতে যেতে হঠাৎ নন্দার খুব কাছে সরে এলো অমুপাগলা। ফিসফিস গলায় বলল, আভাসের বাড়িটা গেল কোথায় বলতে পারো? কিছুতেই খুঁজে পাচ্ছি না, কত করে খুঁজছি সেই থেকে। স্থির চাউনিতে একটুখানি তাকিয়ে রইল নন্দার মুখের দিকে। তারপর উত্তরের অপেক্ষা না করে বড় রাস্তার দিকে এগিয়ে গেল। আচমকা পাগলের মুখোমুখি হয়ে কেঁপে উঠেছিল নন্দা। বুক ধড়ফড় করছিল। শেষে সম্বিত ফিরতে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে উপরে চলে এলো। মাসিমণির সঙ্গে দেখা করার কথা মনেই রইল না। রাতে বরের মুখের দিকে শূন্য চোখ তুলে তাকালো অঙ্ক দিদিমণি নন্দা। স্খলিত গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি শিমুলতলাতেই জন্মেছিলে, তাই তো? সেই রকমই তো শুনেছি। কাছাকাছি চেনা জানা মানুষ নেই কোনো। অনেক পথ পেরিয়ে একটা জঘন্য লোকাল হাসপাতালে। সেসব 80-র দশকের কথা। বিহল চোখে তাকিয়ে খুব এলোমেলো গলায় নন্দা জিজ্ঞেস করে, তুমি কাকে পিটুনি দিয়েছিলে? কাকে মেরে ধরে এসেছিলে আসলে? প্রতীকের চোখে তার চোখ। ওর চিবুকের খাঁজটাতে আঙুল রাখে নন্দা। প্রতীক টের পায় বউয়ের আঙুল কাঁপছে। তারপর হাত বাড়িয়ে রাত আলোটা নিভিয়ে দেয় নন্দা। খোলা খাতায় অঙ্ক দিদিমণির আঁক কষা সাড়া। উত্তর মেলানো বাকিই থাকুক বরং। অন্ধকার লেপে মুছে দিক সব।